শিক্ষার্থীরা, আজকে যে টপিকসটা আমি আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে সৃজনশীল থাকবে, ব্যাংকিং কোণ। আগের টপিকসটা আপনি আগের আলোচনাটা একটু ভালো করে শুনবে, এটা বাস্তব জীবনেও কাজে লাগবে। হ্যাঁ, গাড়ি চালাতে গিয়ে বিশেষ করে ছেলেদের বেলায় আমি বলছি, মেয়েরা তো কম গাড়ি চালায়, ছেলেরা তো বেশি চালায়। আজকাল মেয়েরাও চালায়, তবে ছেলেরা দেখো তোমরা ব্যাংকিং যুক্ত রাস্তা অর্থাৎ ঢালু যেখানে মোড় নিবে সেখানে রাস্তাটা ভেতরের দিকে একটু ঢালু করে তৈরি করে। আমি আগেও আলোচনা করছি, আগের ক্লাসে ঢালু করে তৈরি করা হয়েছে। তাহলে এইটাই হলো ব্যাংকিং। দেখো এই জায়গায় যদি গাড়িটা আসে, এই জায়গায় আসে, দেখো এই ভিতরের চাকাটা একটু নিচের দিকে হবে, উপরে বাইরের চাকাটা একটু উপরে থাকবে, অর্থাৎ গাড়িটা আস্তে কি হয়ে যাবে, কাট হয়ে যাবে। কিন্তু রাস্তাটা যদি এরকম থাকতো, গাড়ি যদি এরকম থাকতো, দেখো গাড়িটা তখন এরকম থাকতো, তখন সোজা আর উপরের দিকে, সোজা আর উপরের দিকে, আর ওজন হচ্ছে নিচের দিকে। এইখানে কিন্তু দেখো দুটাই লম্বভাবে কাজ করতেছে। এখানে কোনো বলই কিন্তু কেন্দ্রমুখী বল যোগান দিতে পারবে না, অর্থাৎ আরো প্রতিক্রিয়া বলটাও দিতে পারবে না, ওজনটাও দিতে পারবে না। সে কারণেই কেন্দ্রমুখী বল যোগান না দিলে আবার গাড়ি বাঁক নিতে পারবে না, অর্থাৎ কষ্ট হবে। সেই ক্ষেত্রে ওখানে কি করতে হবে, একটু রাস্তাটা ভিতরের দিকে ঢালু করে তৈরি করতে হবে, অর্থাৎ এই ঢালু করে তৈরি করাটাকে বলি আমরা ব্যাংকিং। এই ঢালু করে তৈরি করাটাকে বলি আমরা ব্যাংকিং। এখানে এই জন্য টপিকসটা বলছে যে ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির বাঁক নেওয়া খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তোমরা মজা পাবে ক্লাসটা দেখলে, একটু বইটাও সাথে রাখবে। ওকে, তাহলে দেখো তুমি যখন এখানে গাড়িটা আসলো, তখন এখানে কিন্তু গাড়িটা দেখো কাট হয়ে গেল, কাট হয়ে গেল, অর্থাৎ তোমার প্রতিক্রিয়াটা সোজা না হয়ে কিন্তু হালে গেল। কতটুকু হালে গেল দেখো, কতটুকু হালে গেল, মনে করবা যে থিটা কোণে হালে গেল। ঠিক আছে, তো আমরা ভেক্টরে তো পড়ছি যে ভেক্টরের বিভাজন করছি আমরা, যেটা যার সঙ্গে থিটা থাকবে ওটা হবে cos থিটা, অর্থাৎ অনুভূমিক উপাংশ হয়ে যায়, আর বাকিটা হবে sin থিটা আর sin থিটা, অর্থাৎ আরটা দুইটা লম্ব উপাংশে ভাগ হয়ে গেল। একটা হলো r cos থিটা, এটা হলো r sin থিটা। কেন r cos থিটা? থিটাটা এখানে আছে। আবারও বলছি, থিটা যার সঙ্গে থাকবে সেই হবে অনুভূমিক cos থিটা, আর বাকিটা হবে sin থিটা লম্ব বরাবর। এই r এর উলম্ব অংশ এটা। তুমি দেখো r cos থিটা সোজা উপরের দিকে, আর mg একদম সোজা নিচের দিকে, অর্থাৎ এই ওজনটাকে ব্যালেন্স করে r cos থিটা। তাহলে r cos থিটার এখানে কাজটা কি? কাজটা হচ্ছে ওজনটাকে ব্যালেন্স করবে, ওজনটাকে নিয়ন্ত্রণ করবে। আর r sin থিটার কি কাজ? এই r sin থিটার কাজ হবে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া। তাহলে r sin থিটার কাজ কি? কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া। তাহলে এখানে কেন্দ্রমুখী বল কোনটা? r sin থিটা। দেখো r sin থিটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আমরা কি লিখবো? কেন্দ্রমুখী বল। ওকে, কেন্দ্রমুখী বল কি ধরবো? F। তোমরা জানো F সমান কি? ma। F সমান কি? ma। ওকে, তাহলে F সমান সমান ma। আমরা জানি সবাই F সমান ma, তাই না? কেন্দ্রমুখী বল কি পাবো আমরা? F। F সমান কি? ma। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ কি পাবো আমরা? কেন্দ্রমুখী ত্বরণ পাবো v²/r। তাহলে আমি কেন্দ্রমুখী বলটা পেয়ে গেলাম। তাহলে r sin থিটা সমান mv²/r। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। ওকে, এইবার r cos থিটার কাজটা কি? r cos থিটার কাজটা হচ্ছে এই গাড়ির ওজনকে একটু নিয়ন্ত্রণ করা, অর্থাৎ গাড়ির ওজনটাকে ব্যালেন্স করা। অর্থাৎ এই দুইটা দেখো একই রেখা বরাবর সমান এবং বিপরীতমুখী কাজ করবে। অর্থাৎ r sin থিটা বল, r cos থিটা বলটা কাকে ব্যালেন্স করবে? আমার ওজনটাকে ব্যালেন্স করবে। ওজন হচ্ছে ওয়েট w, আর এটা সমান হচ্ছে mg। আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এখন 2 কে তুমি 1 নং দিয়ে ভাগ করে দাও। 2 কে 1 নং দ্বারা ভাগ করো, কি পাবে? 2 কে 1 নং দ্বারা ভাগ করে দাও, তাহলে 2/1 হতে পারে। দেখো r উপরে হবে r, সরি 1/2 করো, 1/2 করে। তাহলে r sin থিটা নিচে হবে r cos থিটা সমান r sin থিটার মান কি পাবো? mv²/r, আর নিচে হবে mg। তাহলে তুমি দেখো mg mm কি গেল? mm গেল, কাটে গেল। তাহলে আমরা কি পাই গেলাম? v² উপরে, হ্যাঁ, আর নিচে কি পাবো? তাহলে আমরা কি পাচ্ছি? বাম দিকে কি পাইলাম? r কাটা গেল, বাম দিক থেকে rটা কাটা গেল, উপর নিচে। তাহলে sin থিটা বাই cos থিটা
থিটা, আর এই পাশে দেখো ভি স্কয়ার বাই আর জি। তাহলে আমরা এখান থেকে কতটুকু ভ্যালু করে তৈরি করছি? আসলে ব্যাংকিংটা হচ্ছে ঢাল, আমরা জ্যামিতির ভাষায় বলতে পারি গণিতটা ঢাল, অর্থাৎ এটা কতটুকু ভ্যালু করে তৈরি করা হচ্ছে, অর্থাৎ থিটার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে থিটা সমান সমান tan ইনভার্স ভি স্কয়ার বাই আর জি। ওকে, তাহলে আমার গাড়ির ব্রেকটা যদি জানা থাকে, বাঁকের ব্যাসার্ধটা যদি জানা থাকে, আমি এখান থেকে ব্যাংকিং কোণ বের করতে পারবো। ক্লিয়ার? এইখানে দেখো, এখানে সিকিউ প্রশ্নটা কি হয় যে এই মোড়ে গাড়িটা দুর্ঘটনায় পতিত হলো, ঠিক আছে না, দুর্ঘটনা ঘটবে কি না, তাহলে আমি এই থিটা, থিটা বেগ নিয়ে আমি কম্পেয়ার করব। ওখানে কর্তৃপক্ষ ওই মোড়ে লিখে দিছে 40 কিলোমিটার পার বেগে গাড়ি নিয়ে যেতে হবে, ঘোরাতে হবে, কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তুমি তাহলে ওখানে কি করবে, কি তদন্ত করবে? তুমি যায় গাড়িটার বেগটা পরীক্ষা করবে, ওই যে গাড়িটার যে স্পিডোমিটারটা আছে ওই মিটারে ওই সময় কত বেগ ছিল, তখন তুমি কত বেগ ছিল ওটা পরীক্ষা করতে হবে, ঠিক আছে? আর ওটাই মানে কত বেগে গেছে, আর ওখানে এই যে ব্যাংকিং কোণটা আছে, এই ব্যাংকিং কোণটার জন্য বেগটা কত হওয়া দরকার সেটা পরীক্ষা নিরীক্ষা করে তুমি কিন্তু ওই দুর্ঘটনাটার কারণটা খুঁজে পাবে। ক্লিয়ার তো? ঠিক আছে। এখন বাইরের কিনারাটা ভিতরের কিনারা থেকে কতটুকু উঁচু করে তৈরি করা আছে, সেটার উপর আমরা এখন বের করতে পারবো। দেখো বাঁকের উচ্চতা, এই বাঁকটার উচ্চতা কত হবে? বাঁকের উচ্চতা তুমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করছো? সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের থিটাটা তো এখানে আছে, তাহলে থিটাটা হলো ভূমি, এটা উচ্চতা, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান আমরা কি লিখি? সাইন থিটা। তাহলে সাইন থিটা, এটাকে যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এটাকে যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, সিডি, এটা এবি, এটাকে আমি যদি বি দিই, তাহলে বলো তো এবি সমান কি? আমরা দেখতে পাচ্ছি উচ্চতা বা লম্ব, এটা হলো এইচ। বিসি সমান কি? ওই ত্রিভুজটার, এটা হলো তোমার অতিভুজ, এটাকে আমি ধরলাম ডি। ক্লিয়ার? তাহলে সাইন থিটা সমান কি পাবো? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এইচ ভাগ ডি, এইচ ভাগ ডি। ঠিক আছে তো? তাহলে আমি যদি এখানে এইচ এর মানটা একটু আড়াআড়ি করে বের করি, তাহলে ডি সাইন থিটা, তাহলে ডি সাইন থিটাই হচ্ছে আমার উচ্চতা, অর্থাৎ বাঁকের উচ্চতা। কি হলো? বাঁকটার উচ্চতা, তাহলে বাঁকের উচ্চতা হচ্ছে ডি সাইন থিটা। ক্লিয়ার? ডি সাইন থিটা। তাহলে বর্তমানে যে হাইওয়ে, আধুনিক হাইওয়ে গুলো তৈরি হচ্ছে, প্রতিটি বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য ব্যাংকিং করা হয়। রেল লাইনের বাঁকেও কিন্তু ব্যাংকিং করা হয়। বাইরের লাইনটি ভিতরের লাইন থেকে উঁচু করে বসানো হয়। প্রতিটি বাঁকের মুখে সর্বোচ্চ গতিসীমা লেখা সাইনবোর্ড লাগানো থাকে, টাঙ্গানো থাকে, ফলে চালকরা এই সীমার বেশি বেগে গাড়ি চালাবার বিপদ সম্পর্কে সজাগ থাকেন, তাই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভাবনা থাকে। কথাটা বুঝতে পারছি আমরা? তাহলে ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির বাঁক নেওয়া, এখানে থিটার মানটা যদি খুব ক্ষুদ্র হয়, খেয়াল করবে থিটার মানটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটা আর ট্যান থিটা সমান হয়ে যায়, সাইন থিটা ট্যান থিটা সমান হয়ে যাবে। তাহলে কি বলছি কথাটা গুরুত্বপূর্ণ মনে রাখো, যে থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা আর ট্যান থিটা সমান লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে থিটার মান যদি ক্ষুদ্র হয়, তাহলে থিটা ক্ষুদ্র হলে, খুব ক্ষুদ্র হলে, যদি রেডিয়ানে হয়, আবার রেডিয়ানে করতে হবে, ক্ষুদ্র হলে সাইন থিটা সমান ট্যান থিটা লেখা যাবে। তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে এইচ ভাগ ডি, আর ট্যান থিটার সূত্র হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। তুমি কিন্তু ছোট ছোট অঙ্কগুলা এই ফর্মুলাও করতে পারবে। ওকে, কেমন? তাহলে ছোট ছোট সূত্রগুলো তুমি এই ফর্মুলাও করতে পারবে। সাইন থিটা ট্যান থিটা কখন সমান? থিটার মান ক্ষুদ্র হলে, থিটা যদি রেডিয়ানে হয় তাহলে সাইন থিটা আর ট্যান থিটা সমান হবে, তখন আমরা এইচ বাই ডি সমান ভি স্কয়ার বাই আর জি পাবো। এবার সাইকেল আরোহীর বাঁক নেওয়া, সাইকেল আরোহীর বাঁক নেওয়া। সাইকেল আরোহীর বাঁক নেওয়া, সাইকেল কিন্তু মোটরসাইকেল বা বাইসাইকেল, এটা কিন্তু দুই চাকার। এই দুই চাকার সাইকেলগুলা, মোটরসাইকেলগুলা, এখানে কিন্তু ব্যাংকিং এর অত একটা প্রয়োজন নাই। ঠিক আছে না? কেন? এই দুই চাকাকে আমরা অতি সহজেই, আমরা কি মোটরসাইকেল রেস দেখছি কেউ টিভিতে?
হ্যাঁ, তাহলে দেখো যে তার একেবারে গেলে হেলে ঘুরতেছে, অর্থাৎ কোনো কোনো সময় কিন্তু পা লাগে যাচ্ছে বাম ভিতরের দিকে, আবার লাগেও যায়, তাহলে এত বেগে ঘুরতেছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, তাহলে গাড়ির বাঁক নেওয়া, সাইকেল আরোহী বাঁকা পথে অর্থাৎ বাঁক নেওয়ার সময় ভিতরের দিকে কেন হেলে থাকে? কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। এক কথায় উত্তর কি? কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। কেন্দ্রমুখী বল যদি না থাকে তাহলে কিন্তু অতি সহজে সে ঘুরতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটি ছোট্ট প্রশ্ন হয়, বাঁকা পথে সাইকেল চালাতে হলে সাইকেল সহ আরোহীকে বৃত্তের কেন্দ্রের দিকে কেন হেলে থাকতে হয়? তুমি বলবা যে যদি আমরা কি সোজা পথে বাঁক নিতে গেলে সাইকেল কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য সাইকেল আরোহীকে ভিতরের দিকে অর্থাৎ বাঁকের কেন্দ্রের দিকে হেলে থাকতে হয়। এটা একটি ছোট্ট প্রশ্ন হয়, 2 মার্কের অনুধাবন প্রশ্ন। তোমরা বইয়ে দেখবে 287 পেজটার নিচের দিকে তুমি এই প্রশ্নটা পাবে। দেখো, সাইকেল আরোহী, এটাকে যদি আমরা রাস্তা বলি, সাইকেল আরোহী যদি সোজা থাকে অর্থাৎ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণেই সাইকেল আরোহীকে একটু হেলে থাকতে হবে। আমরা সোজা, এটা দেখো সোজা, আর এই সাইকেল আরোহীটা দেখো হেলে থাকলো। ওকে, কতটুকু হেলে থাকলো? এটাকে যদি আমি আর ধরি তাহলে কতটুকু হেলে থাকলো? থিটা কোণে হেলে থাকলো। তাহলে এই পাশটা কি হবে? আর cos থিটা আগের মতোই। ওকে, কোন দিকে হেলে আছে? এই দিকে হেলে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে আর sin থিটা। এটা কি হলো? আর sin থিটা। ওজন কোন দিকে? ওজন সোজা নিচের দিকে। ওজন কোন দিকে? ওজন সোজা নিচের দিকে, অর্থাৎ W সমান mg। কিন্তু তুমি দেখো আগের ফর্মুলাটাই চলে আসছে। আর sin থিটা কি? কেন্দ্রমুখী বলে যোগান দিবে, আর cos থিটা হচ্ছে ওজনকে ব্যালেন্স করবে। যদি হেলে না থাকতো তাহলে আর sin থিটাটা 0 হয়ে যেত। আর sin থিটা যদি 0 হয় তাহলে কেন্দ্রমুখী বলের উৎপন্ন হবে না, তো যোগান দেওয়া যাবে না, তখন সে বাইরের দিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আগের মতোই আর sin থিটা সমান কি? আর sin থিটা সমান আমরা পাচ্ছি কেন্দ্রমুখী বল যেহেতু mv²/r, আর আর cos থিটা সমান কি পাবো? আর cos থিটা হচ্ছে ওজনকে ব্যালেন্স করবে mg। ঠিক আছে, এই দুটাকে ভাগ করো, এই দুটাকে ভাগ করলে আমরা কি পাবো? এই দুটাকে যদি আমি ভাগ করি তাহলে আর আর কাটা যাবে, mm কাটা যাবে, তাহলে কি পাবো আমরা? tan থিটা পেয়ে যাব। tan থিটা সমান সমান v²/rg। তাহলে আমরা আবার আগের সমীকরণটাই পেয়ে গেলাম। আগের সমীকরণটা পেয়ে গেছি, tan থিটা সমান v²/rg। ওকে, তাহলে এই সমীকরণটা দিয়ে তুমি যে কোনো মান এখানে বের করতে পারবে। তুমি যদি মনে করো যে আমি এখানে গাড়িটার বেগ, সাইকেলটার বেগ বের করবো, বলো তো v² সমান সমান কি লিখবো আমি? rg tan থিটা। একটা জিনিস খেয়াল করবে, tan থিটার পিছনে rg লিখবে না, tan থিটার পিছনে rg লিখবো না। ঠিক আছে, পিছনে লিখবো। তাহলে গাড়িটির বেগ কত হওয়া দরকার? v সমান সমান rg sin থিটা। গাড়িটির বেগ কত হওয়া দরকার? v সমান সমান rg sin থিটা। তাহলে আমি বেগটাও এখানে বের করতে পারবো। তাহলে সোজা পথে বাঁক নিতে গেলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বৃত্তাকার পথে সাইকেল সহ আরোহীকে বৃত্তের কেন্দ্রের দিকে অনুভূমিক বরাবর একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এই কেন্দ্রমুখী বলের যোগান দিতে সাইকেল সহ আরোহীকে বাঁকের ভিতরের অর্থাৎ কেন্দ্রের দিকে হেলে থাকতে হয়। ওকে, তাহলে পড়বে গ্রহগুলোর গতি একই, গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে আবর্তন করছে। এখানে প্রতিটি গ্রহের উপর ক্রিয়ারত সূর্যের মহাকর্ষ আকর্ষণ বলই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। অর্থাৎ ওখানে তাহলে কি হবে? হ্যাঁ, পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরে, এখানে এখানে তোমার কেন্দ্রমুখী বলটার যোগান দিচ্ছে কে? এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে চাঁদ আর পৃথিবীর মধ্যে একটা মহাকর্ষ বল, অভিকর্ষ বল কাজ করবে। এই অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ওকে, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যখন পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, এখানে একে চালানোর জন্য কে বল দিচ্ছে? ওই স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে একটা অভিকর্ষ বল ক্রিয়া করে, এই অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। অর্থাৎ দুইটা বল যখন সমান হবে তখন এটা নিরাপদে ঘুরতে থাকবে। একটা বল বেশি হলেই কিন্তু সে পড়ে যাবে। অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি কম হয় আর অভিকর্ষ বলটা যদি বেশি হয়ে যায় তাহলে রকেট আবার পৃথিবীতে পড়ে যাবে। যেমন চীনের কিছুদিন আগে আমরা শুনলাম যে একটা রকেট লাইনচ্যুত হয়ে পড়ে যাচ্ছিল। কি ঠিক আছে? তাহলে তোমরা এই যে নিচে দেখো 4.3 যে গাণিতিক অঙ্কগুলো আছে, এই গাণিতিক উদাহরণগুলি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, গাণিতিক উদাহরণ কত? 4.3
13 সম্ভবত 4.13 কয়টা আছে 1 এই 6টার মতো আছে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে বাড়ির কাজ। তাহলে আজকের বাড়ির কাজ তোমাদের দেওয়া থাকবে এই যে ব্যাংকিং এর যে থিওরিগুলো পড়াইলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি চাও যে আমি শিখবো ভালো করে পড়ালেখা করব তাহলে তুমি যথেষ্ট এই ক্লাসগুলাই, আর যদি তোমার ইচ্ছা না থাকে যে করব না তাহলে তুমি কিন্তু আয়ত্ত করতে পারবে না। ঠিক আছে, এখানে আমাদের করণীয়টা কি? তোমাদের বাসায় গিয়ে কি আমাকে লাঠি দিয়ে পিটাইতে হবে যে তুমি পড়তে বসো? হ্যাঁ, তুমি ক্লাসগুলো দেখবে, না দেখে যদি বুঝতে না পারো যোগাযোগ করবে। কেউ তো যোগাযোগ আজ পর্যন্ত করলাম না যে ক্লাসগুলো স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমরা এই অঙ্কগুলি বাসায় করবে আর থিওরিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বাসায়। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আগে সুস্থ থাকতে হবে, তারপরে পড়ালেখা করতে হবে। ঠিক আছে, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনেই চলবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। মাস্ক 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 এটাই হলো আমাদের পোশাক। যেমন বাইরে গেলে শার্ট পরতে হবে, তেমনি পোশাকের একটি অংশ মাস্ক। তাহলে মাস্কটাও তোমার সাথে আছে কিনা সেটাও তুমি দেখে নিতে হবে। ঠিক আছে, শার্ট প্যান্ট তুমি যেহেতু পরে গেলাম, হ্যাঁ তোমার প্রয়োজনীয়, তেমনি মাস্কটা হচ্ছে প্রয়োজনীয়। এখন একটা মাস্কের দাম 1.5 টাকা 2 টাকা, এটা কোনো ব্যাপার না। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবে। বাসায় বসে এই ক্লাসগুলা ডাউনলোড করে একটু আয়ত্ত করবে। বারবার নেট খরচ না করে একবারে ডাউনলোড করে ওটাকে যদি বুঝতে না পারো আবার রিপ্লে তুমি দেখবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।